নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সহস্র এক আরব্য রজনীর সপ্তম পর্ব। কাহিনী আবার শুরু হলো নবম রাত্রির দ্বিতীয় জামে। শায়রের পাড়ে এসে শয়তানি খানিকটা জল হাতে নিয়ে মন্ত্র পড়ে দিল। সঙ্গে সঙ্গে সারা শায়রটা উথাল পাতাল হতে লাগলো। তারপর দেখা গেল সব মাছগুলো মানুষ হয়ে গেছে। এগুলো সবই শেহজাদার সৈন্য সামন্ত দাসদাসী লোকজন। এরাই ছিল শহরের বাসিন্দা। তারপর মানুষগুলো নিজের নিজের ঘরে ফিরে গেল। হাট বাজার কেনা বেচায় সরগরম হয়ে উঠল। ওই পাহাড়টা আবার এক সমতল ভূমির শস্যক্ষেত্রে পরিণত হয়ে গেল। সেখানে চাষবাস করে সোনার ফসল ফলাতে লাগলো মানুষ। শয়তান মেয়ে এবার ফিরে এলো মঞ্জিলে। খোদা মেহেরবান, আপনার সব হুকুমই তো আমি তামিল করলাম, এবার বলুন কি করব। হাঁটু কেড়ে গোড়ালির ওপর বসে দুহাত জোর করে মুখের সামনে তুলে ধরে চোখ দুটো বুজে সে প্রার্থনা করছিল। আর তোকে কিছু করতে হবে না রে শয়তানি, এই নে তোর পুরস্কার। তলোয়ারখানা সোজা বসিয়ে দিল সুলতান সেই শয়তানির পিঠে, একেবারে এফোর ওফোর। পিঠের ভিতর দিয়ে বুকের ওপারে বেরিয়ে গেল। নিজের স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস, আল্লাহর হুকুম তোকে আজ খতম করলাম, এবার তার নাম জপ কর। সুলতান এবার শেহজাদার ঘরে এলো। দেখল সাপমুক্ত হয়ে সে তার প্রতীক্ষায় বসে আছে। আদ্যপান্ত সব কাহিনী বলল তাকে। আনন্দে অধীর শেহজাদা, কোনো কথা বলতে পারল না। সুলতানকে জড়িয়ে ধরল। সুলতান বলল, এবার আমার ছুটি, সুখে স্বচ্ছন্দে প্রজা পালন করো, আমি আমার দেশে ফিরে যাই। শেহজাদা বলল, আমিও আপনার সঙ্গে যাব, আপনার দেশে বেড়াতে যাব। শেহজাদাকে সঙ্গে নিয়ে স্বদেশে ফিরে এসে সুলতান সবিস্তারে সব কাহিনী বলল উজিরকে। উজির বিস্ময়ে হতবাক। সুলতান যে আবার ফিরে আসতে পারবেন সে আশা ছিল না তার। আনন্দে সারা শহর মেতে উঠল। প্রজারা আল্লাহর কাছে গভীর কৃতজ্ঞতা জানাতে লাগল। সেই ধীবটকে ডেকে মূল্যবান ধনরত্ন এবং নানা উপঢৌকন দিল সুলতান। এত সবের একমাত্র সূত্র তো সেই ধীবর। ধীবরের সংসারের নানা খুঁটিনাটি খোঁজ খবর জেনে নিল সে। একটি ছেলে, দুটি মেয়ে আর বউ, এই নিয়ে তার সংসার। সুলতান নিজে একটিকে শাদি করল, আর একটি মেয়ের সঙ্গে শাদি দিল শেহজাদার। এইভাবে সেই ধীবর দেশের মধ্যে সেরা ধনী হয়ে উঠল। তার দুই মেয়ে বাদশাহর বেগম হয়ে সারা জীবন সুখে স্বচ্ছন্দে দিন কাটাতে লাগল। শেহজাদ একটু থামল, পরে বলল, কিন্তু মনে ভেবো না এর চেয়ে সুন্দর কাহিনী আর নেই। এরপর এক কুলির কাহিনী তোমাদের শোনাবো, সে কাহিনী আরো চমৎকার, আরো মজার। এক সময়ে বাগদাদ শহরে এক প্রিয় দর্শন যুবক বাস করত। একাশে বিয়ে থা করেনি, কুলিগিরি করে খায়। একদিন তার খালি ঝুড়িটা সামনে রেখে রাস্তার একপাশে খদ্দেরের প্রতীক্ষা করছিল। এমন সময় নজর পড়ল ক্ষীণ কোটি, উদ্ধত, উন্নত বক্ষা, অপ্সরা সদৃশ্য পরমা সুন্দরী এক যুবতী তারই দিকে এগিয়ে আসছে। দুধে আলতা গায়ের রং, চাপার কোলের মতো তার হাতের আঙুলগুলো। কাছে এসে মুখের নাকাব ঈষৎ সরিয়ে এসে বলল, এই যাবে? হরিণীর মতো টানা টানা চোখ, সুরমা পরে আরো সুন্দর দেখাচ্ছে। টিকালো নাক, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, মাথায় একরাশ ঘন কালো চুল। এমন রূপসী নারী সচরাচর চোখে পড়ে না। ও যখন ডাকলো এই যাবে, যেন মধু ঢেলে দিল তার কানে। কি মিষ্টি গলার স্বর! খালি ছুরিটা তুলে নিয়ে তার পিছে পিছে চলতে থাকে সে। একসময় একবারের দরজার সামনে এসে কড়া নাড়ল মেয়েটি। একটি ট্যাশ মেয়ে ছেলে দরজা খুলে দিল। তার হাতে কিছু দিনার দিতে এক বোতল মদ এনে দেয় সে। শরাবের বোতল ঝুড়িতে তুলে দিয়ে আবার চলতে থাকে। তার পিছে পিছে চলে কুলি। এক ফলের দোকানের সামনে এসে থামে।
কিছু ফল কেনে, নানা দেশের সেরা সব ফল, সিরিয়ার আপেল, ওসমানী বেদানা, ওমানের আখরোট, আলেপ্পোর অলুবখরা, দমস্কাসের আঙুর, নীলের শশা, মিশরের পাতিলেবু, সুলতানি চাটনি, লাল রঙের জাম। ফুলগুলো ঝুড়িতে তুলে নিল। এবার হেনা, গোলাপ, চামেলি, জুঁই আরো সব নানা জাতের সুন্দর সুন্দর সুগন্ধি ফুল কিনল মেয়েটি। তারপর এলো কষাইয়ের দোকানে, 5 সের মাংস নিল। এরপর সে আলমন্ড কিনল। তারপর এলো মিষ্টির দোকানে, পেস্তার বরফি, গাজরের হালুয়া, মাখন চিজ, দুধ, মধু, চিনি দিয়ে তৈরি হরেক রকম জিভে জল আসা ভালো ভালো মিঠাই কিনে ঝুড়িতে তুলে দিল। তার সওদা হবার বহর দেখে কুলি তো অবাক, ঝুড়িতে আর আটে না। কি পেল্লাই ভারী হয়ে গেল ঝুড়িটা। একটু বিরক্ত হয়ে অথচ হাসতে হাসতে বলল, আগে যদি জানাতে মালকিন, তাহলে তোমার জন্য একটা খচ্চর ভাড়া করে দিতাম। এত কি মানুষ বইতে পারে? তার রসিকতায় হাসল মেয়েটি, চোখে বান মারল, মুখে কথা বলল না। একটা আতরের দোকানে এসে গোলাপ জল, আতর আর 10 বোতল নির্মল পানীয় জল নিল। পিচকারির যন্ত্রও কিনল একটা। সবশেষে সে আলেকজান্দ্রিয়ার সুন্দর সুন্দর মোমবাতি কিনল কিছু। সবগুলো ঝুড়িতে তুলে দিয়ে বলল, নাও চলো, সব হয়ে গেছে। সুবোধ বালকের মতো ঝুড়ি মাথায় তার পিছু পিছু চলতে থাকে সে। এক সময় দেখে অবাক হতে হয়। এক মনোরম প্রাসাদ প্রাঙ্গণে এসে হাজির হলো তারা। সামনে ফুলের বাগিচা, জলের ফোয়ারা। দরজায় টোকা দিতেই খুলে গেল। কুলিটা দেখল দরজা খুলে দিয়েছে এক নবযৌবন উদ্ভিন্না এক কিশোরী। যৌবনে হবে পরমা সুন্দরী রমণী, তবে ছোট ছোট সুগঠিত স্তন, সরু কোমর আর কুসুম পেলব তনুতে এখনই জাদু লেগেছে। টানা টানা চোখ, উন্নত নাসিকা, গালে গোলাপের আভা, চোখের তারায় হরিণীর চঞ্চলতা। আজকের দিনটা তার ভালোই যাবে মনে হচ্ছে। কুলিটা ভাবল, সকালবেলায় এমন সুন্দরী নারীর দর্শন, এ পরম সৌভাগ্যের কথা। ঘরের ভেতর ঢুকলো ওরা। বিশাল বিস্তৃত হল ঘর। দরজা জানলায় কারুকার্য করা সিল্কের পর্দা, দামি আসবাবে সাজানো গোছানো, মেহগিনি কাঠের টেবিল চেয়ার, সোফা, কোচ, পারস্য গালিচায় মোড়া মেঝে। একটা পালঙ্কে মখমলের শয্যায় শুয়েছিল একটি মেয়ে। তার পায়ের গোড়ালির কাছে শাড়িটা একটু ওপরে উঠে গেছে। ধবধবে ফর্সা পা দুটো দেখে অবাক হয়ে যায় কুলিটা। এমন ফর্সা মানুষ হয়? ওপাশে কাত হয়ে শুয়েছিল মেয়েটা। ওর চওড়া ভারী নিতম্ব ছোট্ট একটা পাহাড়ের ঢেউ খেলানো চূড়ার মতো। কোমরের দিকে ঢালু হয়ে নেমে গিয়ে আবার বুক পাজরের কাছে উঠে গেছে। পিঠের নিচে কটিদেশীয় গ্রীবার অনাবৃত অংশটুকু দেখে কুলির সারা দেহে রোমাঞ্চ লাগে। অপলক চোখে দেখতে দেখতে ভুলে যায় তার মাথার উপর অত বড় একটা ভারী বোঝা। এমন সময় আড়মোড়া ভেঙে পাশ ফিরল মেয়েটি। প্রভাতের শুকতারের মতো প্রশান্ত মুখশ্রী, নিখুঁত সুন্দর। চোখ মেলে তাকালো। সমুদ্র নীল গাভীর আয়ত চোখ। আলস্য ছেড়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, তোমরা সব অমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? ওর মাথা থেকে ঝুড়িটা নামিয়ে নাও। দুজন ধরাধরি করে ঝুড়িটা নামিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে লাগলো সামানগুলো। কুলিটাকে 2 দিনার দিয়ে বলল, ঠিক আছে। কিন্তু কুলিটা কোনো কথা বলতে পারল না। হতবাক নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে দেখতে লাগলো মেয়েগুলোকে। এত সুন্দর মেয়ে ছেলে ও জীবনে দেখেনি কখনো। এমন রূপ যৌবন, অথচ কোনো পুরুষ নেই ওদের। এত খানাপিনার আয়োজন, এত ফুলের সৌরভ, মন মাতানো সুগন্ধ, সবই ওদের নিজেদের জন্য। কোনো পুরুষের ভাগ নেই এতে। অবাক হলো কুলিটা। মেয়েগুলোর মধ্যে বড়জন জিজ্ঞেস করলো, কে হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তোমার কিরায়া পছন্দ হয়নি? এই নাও, আরেকদিন আর দিচ্ছি। কুলিটা হাত সরিয়ে নিল। না না, সে কি কথা,
আমার মজুরি তো মাত্র 1 দিনার, তোমরা দিয়েছো আমাকে 2 দিনার, সেদিক থেকে আমি খুব খুশি। তবে তবে যে দাঁড়িয়ে রইলে? কুলি ছেলেটা একটু ইতস্তত করে বলে, তখন থেকে অন্য একটা কথা ভাবছি আমি। তোমরা 3টি খুবসুরত লড়কি, কোনো কিছুই অভাব নাই তোমাদের, কিন্তু এমন একা একা থাকো কেন তোমরা? আমার তখন থেকে একটা কথাই মনে হচ্ছে, তোমাদের কোনো পুরুষ মানুষ নাই কেন? যদি আচ্ছা সে ভোগ নাই করতে পারলে তবে এই অঢেল রূপ যৌবনের কি দরকার বলো? তোমরা তো 3জনই উঠতি বয়সের যুবতী নারী, কামনা বাসনা লালসা সবই তোমাদের আছে, না নেই? অন্তত একটা পুরুষ মানুষও তো তোমাদের দরকার। যদি না কোনো পুরুষের সঙ্গ পায়, যদি না তার পৌরুষের স্বাদ পায়, তবে তো নারীর রূপ যৌবন সবই বিফলে যায়। এসব আমার বানানো কথা না বিবিজান, কিতাবে লেখা আছে। কিন্তু আমরা যে কুমারী মেয়ে গো, পরপুরুষের সঙ্গ আমাদের বিপদ ঘটাতে পারে। বড় বোন বলতে থাকে, তারা কাছে এসে আমাদের সর্বনাশ করে দিয়ে পালিয়ে যাবে, আর তার পাপের বোঝা বয়ে বেড়াতে হবে আমাদের। এই ভয়েই আমরা একা একা দিন কাটাই। তার কথা শেষ করতে না দিয়ে কুলি ছেলেটি বলে ওঠে, আমি তোমাদের কথা দিচ্ছি, আমাকে দিয়ে কোনো বিশ্বাসঘাতকতার কাজ পাবে না তোমরা। যেমনটি চাইবে তেমনটিই করব। নানা রকম ভালো ভালো শায়ের আওড়াতে থাকে ছেলেটা। কুলিগিরি করে বটে, কিন্তু পড়াশোনায় বেশ আছে। ওর কথাবার্তায় কবিতায় সবাই বেশ খুশি হলো। মেজোটা বড় দিদির কানে ফিসফিস করে বলে, ছোড়াটাকে নিয়ে একটু মজা মস্করা কর দিদি। বড়টা গম্ভীর হওয়ার ভান করে বলে, তুমি তো নিজের চোখেই দেখেছো আজকের বাজার হাট, অনেক খরচাপাতি হয়ে গেছে আমাদের। আজকের মাইফেলে আমাদের সঙ্গ দিতে চাইছো, খুব ভালো কথা, কিন্তু মালকড়ি আছে কিছু সঙ্গে? দিতে পারবে কিছু? আনন্দে ভাগ নেবে, খরচার ভাগ দেবে না? কুলি ছেলেটা মুখ কাচুমাচু করে বলে, দিন আনি দিন খাই, তোমাদের এই পেল্লাই খরচের কতটুকু দিতে পারি বলো? আর যে সামান্য পয়সা নিয়ে তোমাদেরই বা কি হবে? মেজো বোনটা এগিয়ে এসে বলে, তা বললে কি করে চলবে নাগর? সারাদিন সারা রাত ধরে মাহফিল চলবে আমাদের, সারা বের ফোয়ারা ছুটবে, খানা পিনা কত খরচ বলো? তার কিছু ভাগ না নিলে কি করে চলে বলো? মুফতে কি এসব চিজ মেলে? কিন্তু আমি কোথায় পয়সা পাবো অত? এখন তোমরা যত দিনারের সওদা করে আনলে, সারা মাসেও আমি তো রোজগার করতে পারি না। এই বলে ছুরিটা তুলে নিয়ে ছেলেটা বেরিয়ে যাবার জন্য পা বাড়াতেই মেজোটা খপ করে চেপে ধরল। আহা, গোসা হয়ে গেল বুঝি নাগরের? খারাপটা কি বলেছি শুনি? পুরুষ মানুষ মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করবে, পয়সা খরচ করতে পারবে না। তুমি না পুরুষ মানুষ, মেয়ে মানুষ খুশি করার পয়সা রোজগার করতে পারো না কেন? বড় বোন এবার মুখ খুলল, জানো তো পয়সা ছাড়া পিরিত জমে না, কথায় আছে ফেলো করি মাখো তেল। তুমি কি আমার পর? মেজো আর বড় দুজনেই খিলখিল করে হেসে ওঠে। ছোটটা কিন্তু রেগে ওঠে, কি হচ্ছে দিদি? বেচারাকে নিয়ে এমন পুতুল নাচ করছ কেন? ওকে ধরে রাখো আজকের মাহফিলে, দেখো মজা হবে খুব। আমাদের 3জনকে আনন্দ দিতে পারবে ছেলেটা, দেখছো নর বুকের ছাতিখানা। মেজোটা ভীষণ আমোদে বলে, কিন্তু ওর ট্যাগ তো গড়ের মাঠ, বিনি পয়সায়। ছোট বলে, ঠিক আছে রাখো তোমার পয়সা, পয়সাই সব না? 1 কোটি পয়সা খরচ করে কত তো সওদা করে এনেছো, ওসব খেয়ে ভালোও লাগবে ঠিকই, সারাবের নেশায় বোধ হয়ে পড়ে থাকতেও পারবে, কিন্তু তাই কি সব? পেটের খিদে পুড়ে গেলে, সারাবের নেশা মিটে গেলেও আরো কিছু বাকি থেকে যায়, তা কি মেটাতে পারবে ওসব দিয়ে? আর পয়সাই যদি চাও না হয়, আমি দেব ওর হয়ে। মেজোটা বাঁকা চোখে তাকায়, মুখে দুষ্টু হাসি, বলে, মরেছিস? একথা শুনে আনন্দে নেচে ওঠে ছেলেটার মন। ছোটটা লক্ষ্য করে বলল, তোমার অনুগ্রহের জন্য আমি চিরঋণী থাকব। থাকো কথা, এসো এবার আমরা মন খুলে একটু কথাবার্তা বলি। অন্য 2 বোনও ছেলেটিকে ভরসা দিয়ে বলল, আমরা এতক্ষণ তোমাকে নিয়ে মজা করছিলাম,
তোমার কোনো অনাদর হবে না। আজ তুমি আমাদের মেহমান, যত পারো পান করো, খাও, নাচো, গাও। এক এক করে সুরাপাত্র পূর্ণ করে নিল সবাই। 3টে রূপবতী নারী পরিবেষ্টিত হয়ে ছেলেটি ভাবতে লাগলো, এ কি অবিশ্বাস্য কাণ্ড। মৃদু মদের নেশা লেগেছে। ছোট বোনটি এক এক করে 3বার শরাব ঢেলে দিল তাকে, তারা নিজেরাও নিল। ধীরে ধীরে নেশা জমছে। ছেলেটা গান ধরল, আজকে রাতে মদের নেশায় টলবো না, আজকে শুধু গাইবো গান, কাজের কথা বলবো না। রূপের নেশায় মাতাল আমি, মদের নেশায় নই, একটুখানি আদর করো যেটুকু সময় রই। গান শেষে 3জনের হাতেই চুমু খেল সে। তারপর বড়জনকে বলল, আমি তোমার দাসানুদাস, যেমন তুমি হুকুম করবে তামিল করব আমি। তোমার দুয়ারে কৃতদাস আমি, আদেশ করব বিবিচার, অসাধ্য কিছুই নাই, বলো যদি দিতে পারি প্রাণ। খুব হয়েছে, এবার মদ খাও তো, এসো কাছে বসো। মদের পেয়ালায় চুমুক দিয়ে আবার গান ধরল সে। সুরার নেশায় বিভোর হয়ে ছিল বাধা প্রিয়ার বাহুডোরে, কে ভাঙালো ভঙ্গ আমার সাক্ষী তারার ভরে। ছোট বোন আরো এক পেয়ালা মদ এনে ধরল তার ঠোঁটের কাছে। এক চুমুকে উজাড় করে এবার উঠে নাচতে লাগলো ছেলেটি। তার সঙ্গে ওরা 3 বোনও নাচতে শুরু করলো। 2জনকে দুপাশে আর বড়জনকে সামনে নিয়ে নাচতে লাগলো ছেলেটা। হাসির হল্লোড়ে মাতোয়ারা সবাই। একসময় অন্য দুটোকে ছেড়ে বড়টিকে নিয়ে নাচতে আরম্ভ করলো ছেলেটা। মেজোটা একটা ফুল গাছের ডাল নিয়ে পেটাতে থাকে ছেলেটাকে। তখন বড়কে ছেড়ে মেজোর কোমর জড়িয়ে ধরে নাচতে থাকে। এদিকে ছোট জন রাগে ফুঁসছে। কিল চল লাথি চালাতে লাগলো ছেলেটার উপর, কিন্তু তখন ওরা অন্য রাজ্যে। আলিঙ্গন আর অবলেহনের অতৃপ্ত আনন্দে আত্মহারা। নিরুপায় হয়ে শ্বেত পাথরের মেঝে শুয়ে হাত পা ছুটতে থাকে ছোট। ছেলেটা তখন মেজোকে ছেড়ে দিয়ে ছোটর দিকে এগিয়ে যায়। 2 হাতে ওর দেহটা কাঁধের উপর তুলে নিয়ে বাইরে বাগিচা প্রাঙ্গণে গিয়ে দাঁড়ায়। নানা জাতের মন মাতানো ফুলের সৌরভে বাগিচা ভরপুর। হরেক রকম রঙের বাহারি ফুলের সাজে সেজেছে সে। মাঝখানে একটা জলের ফোয়ারা, আর তার পাশে ঘিরে আছে এক প্রকাণ্ড চৌবাচ্চা। ছোটখাটো একটা পুকুর বলা যায়। মার্বেল পাথরে বাঁধানো তার পাড়। চৌবাচ্চার পাড়ে বসে নিরন্তর নির্ঝর ফোয়ারার দিকে চেয়ে থাকতে কত না ভালো লাগে। চারপাশে ছোট ফুলের সৌরভ, আর চৌবাচ্চার হালকা নীল স্বচ্ছ জলের তলায় লাল নীল হলদে রঙের ছোট্ট ছোট্ট মাছগুলোর ফুটোপুটি মনে বসন্তের রং ধরিয়ে দেয়। ছোটর রাগ আরো বেড়ে যায়। ছেলেটার মাথার চুল ছিঁড়তে থাকে, এলোপাথারি চড়চাপড় মারতে থাকে, কিন্তু ছেলেটা নিরস্ত করে না তাকে। তার ছোট ছোট নরম হাতের আঘাতে মাদকতা আছে, ভালো লাগে, খুব ভালো লাগে ছেলেটার। কাঁধের ওপর থেকে বুকের মধ্যে নামিয়ে নেয় ওর দেহটা। এবার হঠাৎ কেমন শান্ত হয়ে যায় মেয়েটা। 2 হাতে ছেলেটার গলা জড়িয়ে ধরে আয়ত চোখে দুটো মেলে অপলকভাবে দেখতে থাকে ওর মুখ। ওর পৌরুষ পুরু ঠোঁট। কয়েকটা মুহূর্ত কাটে এইভাবে। অতর্কিতে মুখটা ওপরে তুলে দাঁত দিয়ে কামড়ে ধরে ছেলেটার নিচের ঠোঁটটা। আহ! যন্ত্রণায় কোকিয়ে ওঠে ছেলেটা। ঠোঁট দিয়ে রক্ত ঝরে পড়ে। ছোট এই প্রথম বুঝলো রক্তের স্বাদ নোনতা। আরো নিবিড় করে চেপে ধরে ছেলেটাকে। ছেলেটার বুকের মধ্যে তখন সমুদ্রের ঝড়। মেয়েটার শরীরের শক্ত বাঁধনির আকর্ষণে অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরেই মার্বেলের উপর বসে পড়ল ছেলেটা। ছোটকে শুয়ে দিল নিচে। ওর উদ্ধত বুকের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। মেয়েটির চোখ ছেলেটির চোখের দিকে। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। ছেলেটার হাত দুটো টেনে নিয়ে নিজের বুকের ওপর চেপে ধরল। ছেলেটা আর নিজেকে ধরে রাখতে পারল না।
নিজেকে ছাড়িয়ে নিয়ে অস্ফুট স্বরে স্তনন করতে থাকে ছেলেটা। এই সময় জলের পাড়ে এসে দাঁড়ালো বড় বোন। মোদির নেশায় ঢুলুঢুলু চোখ, ভেতরের অঙ্গবাস ছাড়া একে একে অন্য সব সাজ পোশাক খুলে ঝাঁপ দিল জলে। সাঁতার কেটে খেলা করতে লাগলো, জল ছিটাতে লাগলো গায়ে, ডাকতে লাগলো, ওহে নাগর, নেমে এসো। ছেলেটার কোনো সাড়া নেই, অসারের মতো পড়ে আছে চিৎপাট হয়ে। জলে জলে সারা জামা কাপড় ভিজে একাকার, সেদিকেও ভ্রুক্ষেপ নাই। ছোট উঠে এসে ছেলেটার জামা পাতলুম খুলে দিল, একটা তোয়ালে এনে সযত্নে মুছিয়ে দিল ওর সারা শরীর। কি শক্ত তার হাতের পেশি, কি বিশাল চওড়া বুকের ছাতি, এক সুঠাম সুন্দর যৌবন, শরীরের কোথাও এক ফোঁটা চর্বি নাই। শক্ত সমর্থ মাংসপেশি গড়া এক সিংহ সদৃশ্য পৌরুষ প্রত্যক্ষ করতে করতে রোমাঞ্চিত হয়ে ওঠে সে। বড় উঠে আসে জল ছেড়ে, ঝাঁপিয়ে পড়ে ছেলেটার ওপর। এবার আচ্ছন্ন ভাব কেটে যায় ছেলেটার, দু হাতে জড়িয়ে ধরে ওকে। কি যেন ঘটে গেল মুহূর্তে, কি জাদু ছড়িয়ে দিল বড়, যেন বেহেস্তের দরজা খুলে গেল তার সামনে। মেয়েটা চিৎকার দিয়ে বলল, কি অসভ্য তুমি। এক হাতে তার ঘাটটা চেপে ধরে অন্য হাতে থাবড়াতে লাগলো ছেলেটাকে। সে আঘাত বড় মধুর মনে হতে থাকে তার। বিরংশায় ক্রমশই হিংস্রতর হতে থাকে মেয়েটি। একসময় ক্লান্ত অবসন্ন অথচ প্রসন্ন হয়ে ছেলেটার দেহের উপরে ঢলে পড়ে মেয়েটা। এরপর আরেক চক্কর সুরা পান করা হলো। এবার মেজ বোনের পালা, সেও জলে ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ জলকেলি করার পর সিক্ত দেহে উঠে এসে ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর চলতে থাকে সেই একই রঙ্গরীতি। অবশেষে ক্লান্ত অবসন্ন অথচ প্রসন্ন হয়ে সেও ঢলে পড়ে এক সময়। এবার উঠে দাঁড়ালো ছোট, ঝাঁপিয়ে পড়ল জলে। সাঁতারের নানা কায়দা জানে সে, কখনো ডুব দিয়ে হারিয়ে যায়, আবার কখনো চিত হয়ে জলের উপর ভাসতে থাকে। মনে হয় ওর শরীরের বুঝিবা কোনো ওজন নাই, হালকা একটা শোলার ভেলা। ফিকে নীল জলের ওপর ওর চাঁপার কোলের মতো দেহটা আরও মনোহারিণী, আরও রমণীয় মনে হয়। তার মরাল সদৃশ্য গ্রীবা, কুসুম পেলব বাহু, আপেলের মতো স্তন, ক্ষীণ কোটি ভারী নিতম্ব দিনে দিনে তাকে এক পূর্ণ নারী করে তুলেছে। মেয়েটা উঠে আসে, লজ্জাবনতা হয়ে ছেলেটার কাছে এসে দাঁড়ায়। শুয়ে শুয়ে সব দেখছিল ছেলেটা। এবার দুহাত বাড়িয়ে দেয়। সেটাকে সাড়া না দিয়ে থাকতে পারে না মেয়েটা। এবার পুতুল খেলায় মেতে ওঠে ছোট। একসময় প্রবল একটা ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে ছেলেটা। আর তৎক্ষণাৎ মেয়েটির সে কি অস্ফুট আর্তনাদ। আরো শক্ত করে চাপড়ে ধরল ছেলেটাকে, উত্তেজনায় কাঁপতে থাকে। কিছুক্ষণ বাদে অবসাদে অসাড় হয়ে ঢলে পড়ে ছোটর দেহ। সারা মুখে তখন ছড়িয়ে পড়েছে তার অনেক পাওয়ার পরিতৃপ্তি। এবার ছেলেটি নামল জলে, ভালো করে ঘষে মেজে সাফ করল নিজেকে। তিন বোন তখন শান বাঁধানো জলের পাড়ে শুয়ে ছেলেটার জলকেলি প্রত্যক্ষ করছিল তার সারা শরীরের মজবুত মাংসপেশি। রিরংসায় কাতর হচ্ছিল দেহ মন। ছেলেটা জল থেকে উঠে এসে বসে পড়ল বড় বোনের পাশে। তার কাণ্ড দেখে তিনজনেই হেসে খুন। বিবিজান, এবার তোমায় আর ছাড়ব না। মেয়েটি ওর কোমরটা জড়িয়ে ধরে বলে, তুমি ছাড়লেই আমি ছাড়ব নাকি? ছেলেটি মুখটা নামিয়ে আনে মেয়েটার কানের কাছে, ফিসফিস করে বলে, কি কেমন? খুব ভালো, মনে হচ্ছে যেন কোথায় এক কোনো অজানা দেশে ভেসে চলেছি। এবার ওরা আরো বেশি সময় ধরে গভীর আলিঙ্গনে আবিষ্ট হয়ে পড়ে রইল। এক সময় ঘুমে জড়িয়ে আসে ওদের চোখ। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। বাহুপাশ মুক্ত করে উঠে পড়ে দুজনে। বড় বোন বলে,
অনেক রঙ্গ দেখালে বটে। কোন মায়ের দুধ খেয়েছিলে গো? এত তাগাদ পেলে কোথায়? বাবা, শরীরটা আমার তুলোধনা করে দিয়েছ। সে যাক, সন্ধে হয়ে এলো, এবার তুমি কেটে পড়ো নাগর। না না, অমন করে এখনই আমাকে তাড়িয়ে দিও না, তাহলে আমি মরে যাব। সোনা, তোমাদের পায়ে ধরি, আজকের রাতটা এমনি সুখে কাটাতে দাও, কাল তো আমাকে যেতেই হবে। ছোটজন বলল, থাক দিদি, আজকের রাতটা কেমন মজার আমোদে লোক, সারাদিন ধরে কত আনন্দ দিল আমাদের, রাতটাও বেশ হই হুল্লোড়ে কাটাতে পারবো। লোকটার শরম লজ্জা একটু কম, কিন্তু বেশ ভালো। তার কথায় অন্য দুই বোন রাজি হলো। বড়জন বলল, বেশ ঠিক আছে, আজকের রাতটা আমাদের সঙ্গে কাটাবে তুমি, কিন্তু একটা শর্ত, আমরা যা বলবো তাই করতে হবে তোমাকে। কেন করতে হবে কৈফিয়ত চাইতে পারবে না। কি রাজি? রাজি। তাহলে ওঠো, চলো দেখবে দরজার পাল্লায় কি লেখা আছে। ছেলেটাকে নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো ওরা। ওকে দেখালো সোনার অক্ষরে লেখা আছে, তোমার ভালো লাগলো কি মন্দ লাগলো সেটা কোনো কথাই নয়, যা করতে বলবো শুধু তাই করে যাবে, অন্যের ব্যাপারে আদৌ নাক গলাবে না। ছেলেটা বলল, তোমাদের সাক্ষী রেখে আমি হলফনামা পড়লাম, এর অন্যথা করব না। এক সময় রাত্রি শেষ হয়ে আসছে দেখে সেহেরাজাদ গল্প থামালো। এতক্ষণ শুনছিলেন সহস্র এক আরব রজনীর ৭ম পর্ব। উপন্যাসটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।